আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞা এবং তার বর্ণনা, তারপর হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা এবং প্রকৃতি, যৌক্তিক সংজ্ঞা এবং বন্ধনার মধ্যে পার্থক্য, যৌক্তিক সংজ্ঞার নিয়ম এবং অনুপপত্তি। নিয়মের মধ্যে এখানে 5টা নিয়ম আছে যৌক্তিক সংজ্ঞার। এই 5টা নিয়ম থেকে আজকে আমরা 2টা নিয়ম নিয়ে আলোচনা করব এবং ওই 2টা নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি বলা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। সো একটু দেখি, আমাদের প্রথমটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা কী বা যৌক্তিক সংজ্ঞা কাকে বলে। আমরা জানি যে কি সংজ্ঞা পদের জাত্যাত্ব নিয়ে আলোচনা করে, অর্থাৎ কোনো পদের পূর্ণ জাত্যাত্বকে সুস্পষ্টভাবে ব্যক্ত করার নামই হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞা। অর্থাৎ আমরা বলি যে কি যখন একটা পদ, এই যে মানুষ, আমি যদি এই মানুষ পদটার সংজ্ঞা দিই তাহলে মানুষের যে জাত্যাত্ব আছে সেটা সম্পূর্ণভাবে আমাকে আলোচনা করতে হবে। জীবভিত্তি আরেকটা হচ্ছে কি বুদ্ধিভিত্তি, একটা হচ্ছে কি জীবভিত্তি আরেকটা হচ্ছে কি বুদ্ধিভিত্তি। এই যে জীবভিত্তি এবং বুদ্ধিভিত্তি সম্পূর্ণটা আমাকে উল্লেখ করতে হবে, এর চেয়ে বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না, তাহলে আমার সেটা সংজ্ঞা হবে না। যেমন আমি মানুষের সংজ্ঞাটা কেউ দিতে পারি, তাহলে মানুষ হয় বুদ্ধিভিত্তি সম্পূর্ণ মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে দেখো আমি কোনটার সংজ্ঞা দিচ্ছি, মানুষের সংজ্ঞা দিচ্ছি, তাহলে মানুষের 2টা গুণ, একটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি, একটা হচ্ছে জীববৃত্তি। এই 2টাকে আমাকে উল্লেখ করতে হবে। আমি যদি এর চেয়ে কম বলি তাহলে সেটা আমার সংজ্ঞা হবে না, বেশি বললে সেটা সংজ্ঞা হবে না। যেমন দেখো আমি যদি বলি মানুষ হয় জীব, এখানে আমি মানুষের শুধুমাত্র জীববৃত্তির কথা বললাম, বুদ্ধিবৃত্তির কথা বলা হয় না, সো এটা আমার সংজ্ঞা হবে না। সেজন্য বলা হচ্ছে যদি কোনো পদের পূর্ণ জাত্যাত্বকে সুস্পষ্টভাবে প্রকাশ করার নামে হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞা। অর্থাৎ এরপরে দেখো যেটা জাত্যাত্ব আছে সেটা সম্পূর্ণরূপে উল্লেখ করতে হবে, যাতে কম বললেও সংজ্ঞা হবে না, বেশি বললেও সংজ্ঞা হবে না। তো আমরা দেখি যৌক্তিক সংজ্ঞাটা কেন দরকার হয়, অথবা যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা জিনিসটা কি। যেমন দেখো যৌক্তিক সংজ্ঞার প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞা কোনো শব্দ ভাণ্ডারকে কী করে সমৃদ্ধ করে। অর্থাৎ আমরা জানি যে হচ্ছে কি একটা ভাষার সবচেয়ে বেশি সমৃদ্ধশালী অঞ্চল হচ্ছে কি শব্দ। তো যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে আমরা শব্দটাকে কী করতে পারি, সমৃদ্ধ করতে পারি। আর একটা হচ্ছে পদের দ্ব্যর্থকতা অবসান করে। যেমন আমরা যদি একটা শব্দ বলি সেটা হচ্ছে যেমন তীর, এই তীর শব্দ দ্বারা অনেকগুলো অর্থ বোঝায়। একটা হচ্ছে তীর মানে হচ্ছে ধনুক বা অস্ত্র, আর একটা হচ্ছে তীর মানে হচ্ছে নদীর কোল। তাহলে আমি যখন যৌক্তিক সংজ্ঞায় ব্যবহার করব, যেমন দেখো তীর নয় কুল, তার মানে তীর নয় কুল মানে হচ্ছে তীর শব্দের অর্থ কি নদীর কুল নয়, তাহলে তীর শব্দের অর্থ হচ্ছে কি এখানে ধনুক বা অস্ত্র। এই যে দ্ব্যর্থকতা, এই জিনিসটা অপসারণ করার মাধ্যমে আমরা যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে পদের অস্পষ্টতা দূর করা, অর্থাৎ কোনো পদকে অস্পষ্ট পদকে আমরা স্পষ্ট করতে পারি। সেটা হচ্ছে যেমন আমরা এইটাও বলতে পারি এখানে, যেমন আমি যদি তীর শব্দটা লিখি তাহলে তীর দ্বারা আমি কোন অর্থকে বোঝাচ্ছি সেটা আমার কাছে বোধগম্য নয়, সেজন্য আমি সংজ্ঞার মাধ্যমে বলে দিলাম যে কি তীর নয় কুল। দ্যাট মিনস হচ্ছে কি তীর মানে হচ্ছে কি অর্থাৎ কি এক ধরনের অস্ত্রকে বোঝাচ্ছে বা ধনুককে বোঝাচ্ছে। তারপর হচ্ছে তাত্ত্বিক ব্যাখ্যা দান করার জন্য আমরা যে বল শক্তি অর্থাৎ ফিজিক্সে যে বিষয়গুলো ব্যাখ্যা করা হয় বৈজ্ঞানিক প্রক্রিয়ায়, সেগুলো তাত্ত্বিক ব্যাখ্যা সংজ্ঞার মাধ্যমে দিয়ে থাকি। আর একটা হচ্ছে ব্যক্তির মনোভাবকে প্রভাবিত করে, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে ব্যক্তির মনোভাবকে প্রভাবিত করে। যেমন আমরা যদি বলি এখানে, যেমন জীবন হয় রঙ্গমঞ্চ। তো এখানে এই জিনিসটা যদি আমাদের আপাত দৃষ্টিতে ঠিক মনে হলো জীবন হয় রঙ্গমঞ্চ, আসলে জীবনটা কিন্তু আমাদের কাছে রঙ্গমঞ্চের মতো নয়, কারণ এক একজনের কাছে জীবনের এক একটা অর্থ থাকতে পারে। এই যে এই মনোভাবকে, অর্থাৎ জীবনটা হচ্ছে কি যে ব্যক্তির যে মনোভাব, সেই জিনিসটাকে আমরা প্রভাবিত করতে পারি কিসের মাধ্যমে, যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে। অর্থাৎ এইটাকে কী বলা যাবে, অর্থাৎ সংজ্ঞা বলা যায় না, তো এটা হচ্ছে কি উপমা বা রূপক। তো সেই জন্য আর জীবনটাকে সেই জিনিসটা আমরা যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে বুঝতে পারবো। এটাকে হচ্ছে কি ব্যক্তির মনোভাবকে অপসারণ করা। দেন আমরা এরপর একটু দেখি যৌক্তিক সংজ্ঞার বর্ণনা এবং সংজ্ঞা। অর্থাৎ
আমরা এখানে ফার্স্ট একটা বললাম যে কি যৌক্তিক সংজ্ঞা, বললাম যে কোনো পদের জাত্যাত্বকে সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে যৌক্তিক সংজ্ঞা বলা হয়। তাহলে আরেকটা হচ্ছে দেখো বর্ণনা। যদি আমি জাত্যাত্বের বাইরের কোনো গুণকে প্রকাশ করি সেটা হচ্ছে কি বর্ণনা। বর্ণনা মানে হচ্ছে কোনো পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা। যেমন আমরা এর আগে মানুষের সংজ্ঞা দিলাম, যেমন বললাম যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে এখন আমি যদি বলি মানুষ কাকে বলে, তাহলে আমরা বললাম যার দুইটা হাত আছে, নাক আছে, পা আছে, চুল আছে, চোখ আছে, তাকে কি বলা হয়? মানুষ বলা হয়। এটা কিন্তু মানুষের সংজ্ঞা নয়, এটা হচ্ছে কি মানুষ পদের বর্ণনা। কারণ বর্ণনা মানে হচ্ছে কি যা গুণাবলী আছে সবগুলোকে আমরা একসাথে কী করবো? আলোচনা করব। এখানে আমার কোনো লিমিটেশন থাকে না। সো এখন আমরা দেখি বর্ণনা এবং সংজ্ঞার মধ্যে সাদৃশ্য বা মিল বিষয়গুলো কী থাকে। একটা হচ্ছে কি বর্ণনা এবং সংজ্ঞা দুইটার কাজে হচ্ছে কি করা? কোনো একটা অর্থকে সুস্পষ্ট করা। আমি যেই পদটা নিয়ে সংজ্ঞা দিব বা বর্ণনা করব সেটাকে বিস্তারিত বর্ণনা করা। আরেকটা হচ্ছে কি দুইটার মূল বক্তব্য হচ্ছে কি মূল পদের চেয়ে অধিক স্পষ্ট এবং বোধগম্য হয়ে ওঠে। অর্থাৎ দুইটার মাধ্যমে এই পদটাকে আমরা স্পষ্ট করে শ্রোতার কাছে তুলে ধরতে চাই। আরেকটা হচ্ছে কি উভয় ক্ষেত্রে গুণ বা বৈশিষ্ট্য সহজে উল্লেখ করা যায়। বর্ণনার ক্ষেত্রে আমরা গুণগুলোকে আলোচনা করি, সংজ্ঞার ক্ষেত্রে আমরা গুণগুলোকে আলোচনা করি, কিন্তু পার্থক্য হচ্ছে একটা জায়গায় সংজ্ঞার মাধ্যমে শুধুমাত্র জাত্যাত্বকে উল্লেখ করতে হয়, বর্ণনার ক্ষেত্রে হচ্ছে জাত্যাত্ব ছাড়া এর বাইরে যে গুণগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করতে হয়। তারপর কোনো বিষয়ে পঠন পাঠন এমনকি দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমরা বর্ণনা এবং সংজ্ঞা দুটাই ব্যবহার করি প্রত্যেকটা ক্ষেত্রে। এরপর আমরা দেখি একটু পার্থক্যর এক নজরে দেখে নিই। সেটা হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞার পার্থক্য বৈসাদৃশ্য যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে দেখো আমরা একদিকে সংজ্ঞা আরেকদিকে হচ্ছে বর্ণনা, দুটা পার্থক্য দিলাম। একটা হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞা পদের পূর্ণ জাত্যাত্বকে উল্লেখ করতে হবে, আর বর্ণনার মধ্যে জাত্যাত্ব উল্লেখ করতে হয় না। অর্থাৎ যে কোনো গুণকে সেখানে কি বলা যাবে। একটা যৌক্তিক সংজ্ঞার মাত্রাভেদ নেই, আর বর্ণনা একটা কেসের মাত্রাভেদ আছে। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার কোনো মাত্রাভেদ নেই, যেটা জাত্যাত্ব সেটাকে সম্পূর্ণ উল্লেখ করতে হয়, এর বাইরে যাওয়া যায় না। এর ক্ষেত্রে হচ্ছে আরেকটা হচ্ছে কি পদের সংজ্ঞা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। আমি মানুষের সংজ্ঞা বাংলাদেশে যেটা দিচ্ছি আমেরিকার ক্ষেত্রেও সেম, ইউরোপের ক্ষেত্রে সেম। অর্থাৎ পৃথিবীর প্রত্যেক মানুষের ক্ষেত্রে দুইটা জিনিস মিল আছে, একটা হচ্ছে কি যাত্রার বুদ্ধিবৃত্তি, আর একটা হচ্ছে কি জীববৃত্তি। কিন্তু বর্ণনার ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আফ্রিকার মানুষগুলো আমাদের থেকে ভিন্ন হয়, অস্ট্রেলিয়ার মানুষগুলো আমাদের থেকে ভিন্ন হয়, তাদের চুলের কালার, গায়ের রং, তারপর হচ্ছে কি চোখের কালার, এগুলো আমার থেকে ভিন্ন হয়। সুতরাং বর্ণনা সুনির্দিষ্ট বা সুনির্ধারিত নয়, কিন্তু আমার সংজ্ঞাটা হচ্ছে কি সুনির্ধারিত। আফ্রিকার মানুষ বললো আমরা তাকে বলবো যে যার জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি আছে, বাংলাদেশের মানুষ বললো মানুষ হচ্ছে যার জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি আছে, কিন্তু বর্ণনাটা হচ্ছে কি আলাদা বিষয়। এরপরে ব্যক্তির ইচ্ছার স্বাধীনতা নেই। সংজ্ঞার ক্ষেত্রে ব্যক্তির কোনো ইচ্ছা থাকে না, আর বর্ণনার ক্ষেত্রে ব্যক্তির ইচ্ছা স্বাধীনতা থাকে। অর্থাৎ ব্যক্তি কোনো একটা ঘটনাকে যেভাবে ইচ্ছে সেভাবে বর্ণনা করতে পারে। তারপরে একটা হচ্ছে কি জাত্যাত্বকে উল্লেখ করতে হয়। এখানে দোষ গুণ বৈশিষ্ট্য যে কোনো কিছুকে উল্লেখ করা যায়। বর্ণনার ক্ষেত্রে যে কোনো কিছু দোষ থাকলে সেটা, গুণ থাকলে, অর্থাৎ ফুল এই পদটার বৈশিষ্ট্যকে আমরা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারি, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে যেটা জাত্যাত্ব আছে সেটা বলা যাবে, এর বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। এরপরে দেখুন যেসব পদের সংজ্ঞা দেওয়া সম্ভব সেই সব পদের বর্ণনা প্রদান করাও সম্ভব। অর্থাৎ যেই পদগুলা সংজ্ঞা দেওয়া যায় সেগুলো বর্ণনা দেওয়া যায়, কিন্তু কিছু কিছু পদ আছে যেটার সংজ্ঞা দেওয়া গেল এটা বর্ণনা দেওয়া সম্ভব নয়। যেমন আমরা বলতে পারি বইয়ের কথা। অর্থাৎ বই হচ্ছে কি আমরা যদি বলি বইয়ের বিভিন্ন ধরনের গুণ থাকে। যেমন সাহিত্য হয় সত্য এবং সুন্দরের প্রতীক। তো সাহিত্য কিন্তু সবসময় সুন্দর হয় না, আবার সাহিত্য সবসময় সত্য হয় না। তো এই জিনিসটা হচ্ছে বর্ণনা, বাট এটাকে সংজ্ঞায়িত করা যায় না, কারণ সাহিত্যের বা একটা গল্পের অনেক ধরনের রূপ থাকে। যেমন তোমরা তোমাদের যে বইতে যেটা পড়ছো অপরিচিতা, সে এখানে ট্র্যাজেডি আছে, কমেডি আছে, আবার রোমান্টিকতা আছে। সে একটা গল্পের অনেক কিছু দিক থাকে, বাট সংজ্ঞার ক্ষেত্রে যেটা আবশ্যিক গুণাবলী সেটাই আসবে, বাকিগুলো আসবে না, কিন্তু এটা বর্ণনার ক্ষেত্রে বলা যায়। আমরা দেখি এরপর টপিকসে কী আছে। এরপর হচ্ছে কি সংজ্ঞা হচ্ছে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। অর্থাৎ এটা একটা বৈজ্ঞানিকভাবে অর্থাৎ তার একটা নির্দিষ্ট মান থাকে, কিন্তু বর্ণনা হচ্ছে লৌকিক প্রক্রিয়া। ব্যক্তি তার নিজের ধারণা অনুযায়ী, নিজের অভিজ্ঞতা অনুযায়ী যে কোনো কিছুকে ব্যাখ্যা করতে পারে। যেমন আমরা যদি বলি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কেন হয়, তাহলে চন্দ্রগ্রহণ আমরা জানি যে বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে চাঁদ, সূর্য, পৃথিবী যখন ঘুরতে ঘুরতে একই রেখায় মিলিত হয় সেদিন চন্দ্র বা সূর্যগ্রহণ হতে পারে। আবার লৌকিকভাবে ব্যক্তি কী বলে, অর্থাৎ একটা 5 পয়সার জন্য বা 10 পয়সার জন্য অর্থাৎ কী করতেছে চাঁদকে খেয়ে ফেলতেছে বা গিলে ফেলতেছে, এই জিনিসটা বলে। অনেকে বলে যে এক দৈত্যের কারণে কি হচ্ছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হচ্ছে, এই জিনিসটা বলা হয়। সো এটা হচ্ছে কি লৌকিক প্রক্রিয়া, অর্থাৎ লোকমুখে এই জিনিসটা ভিন্ন হতে পারে, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নাই। এরপরে পার্থক্য হচ্ছে সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ পরস্পর সমান হয়, কিন্তু বর্ণনার ক্ষেত্রে
বিষয় এবং বর্ণিত বিষয় সমান হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আমরা একটা জিনিস দেখি সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদের এটা সমান হয়। আমরা একটু উদাহরণ দিয়ে একটু দেখাই সেটা। যেমন আমি যদি এখানে মানুষের একটা সংজ্ঞা আমরা আবার দিচ্ছি, সেটা হচ্ছে কি মানুষ হয় বুদ্ধিবৃত্তি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে আমি এখানে কার সংজ্ঞা দিচ্ছি? মানুষের সংজ্ঞা দিচ্ছি। এই যে যার সংজ্ঞা আমি দিচ্ছি তাকে বলা হচ্ছে কি সংজ্ঞেয় পদ। যার সংজ্ঞা দিচ্ছি তাকে বলা হয় সংজ্ঞেয় পদ। আর সংজ্ঞায় যা বলছি অর্থাৎ মানুষ সম্পর্কে কি বলা হচ্ছে? বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এইটাকে বলা হচ্ছে কি সংজ্ঞার্থ পদ। এটাকে বলা হচ্ছে কি সংজ্ঞার্থ পদ। সংজ্ঞার্থ পদ। এই যে এখানে সংজ্ঞেয় পদ অর্থাৎ যার সংজ্ঞা দেওয়া হয় তাকে বলা হচ্ছে সংজ্ঞেয় পদ, এবং সংজ্ঞায় ওই পদ সম্পর্কে যা বলা হয় তাকে হচ্ছে কি সংজ্ঞার্থ পদ। অর্থাৎ এই দুইটার ব্যাক্তার্থ সমান হতে হবে। যেমন মানুষের ব্যাক্তার্থ হচ্ছে কি সকল মানুষ। আমরা জানি কি পৃথিবীতে মানুষ হিসাবে যারা আসছে তাদের সবাইকে মানুষ বলা। অর্থাৎ মানুষ হিসাবে যাদের জীববৃত্তি আছে, বুদ্ধিবৃত্তি আছে, এরকম যারা আগে ছিল, এখন আছে, ভবিষ্যৎ থাকবে, তাদের সবাইকে মানুষ বলা হয়। আর এটা হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, অর্থাৎ জীবের মধ্যে যাদের বুদ্ধি আছে তাদেরকে বলা হচ্ছে কি মানুষ। তো সুতরাং এই দুটার ব্যাক্তার্থ হচ্ছে কি সমান, এই দুটার ব্যাক্তার্থ হচ্ছে কি সমান। অর্থাৎ সংজ্ঞার ক্ষেত্রে এই জিনিসটা কী করতে হয়? ব্যাক্তার্থ অবশ্যই কী হতে হবে? সমান হতে হবে। যেমন আমাদের এই পার্থক্যটা আমরা দেখি, যেমন যৌক্তিক সংজ্ঞার বৈজ্ঞানিক প্রক্রিয়া, এখানে হচ্ছে যৌক্তিক সংজ্ঞার পরস্পর সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ পরস্পর সমান হতে হবে, কিন্তু বর্ণনার ক্ষেত্রে এরকম কোনো কি নাই, নিয়ম নাই। এরপর থেকে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে, কিন্তু বর্ণনার নির্দিষ্ট কোনো নিয়ম না থাকে, সেখানে কোনো অনুভূতি থাকে না। অর্থাৎ আমি একটা যদি রচনা লিখতেছি তাহলে ব্যক্তি তার নিজস্ব অনুযায়ী সেটাকে ব্যাখ্যা করে লিখতে পারবে যে কোনো কিছু সম্পর্কে। আর একটা হচ্ছে কোনো পদের যৌক্তিক সংজ্ঞা সর্বদা সদর্থক শব্দ ব্যবহার করা হয়, আর বর্ণনার ক্ষেত্রে সদর্থক এবং নয়ার্থক। অর্থাৎ এখানে সবসময় ইতিবাচক সংজ্ঞা দিতে হবে, আমার এখানে কোনো নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমরা যুক্তিবিদ্যার নয়ার্থক বলতে যাবে, নয় বলে কোনো শব্দ ব্যবহার করা যাবে না, অথবা অভাব বোঝায় এরকম শব্দ কোনো ব্যবহার করা যাবে না। সবসময় ইতিবাচক সংজ্ঞাটা ব্যবহার করতে হয়, কিন্তু বর্ণনার ক্ষেত্রে সব কিছু আনা যাবে, সদর্থক এবং নয়ার্থক। যৌক্তিক সংজ্ঞা সর্বদা বস্তুগত হয়ে থাকে, আর বর্ণনা হচ্ছে আত্মগত এবং কি বস্তুগত উভয় হতে পারে। কারণ আমরা জানি যুক্তিবিদ্যা হচ্ছে বস্তুগত সত্য এবং আকারগত দুইটা সত্য নিয়ে আলোচনা করে, সেই জন্য যৌক্তিক সংজ্ঞা হচ্ছে সবসময় বস্তুগত হয়, আর বর্ণনা সবসময় আত্মগত বস্তু যে কোনো প্রকারের হয়ে থাকে। এরপর আমরা একটু দেখি যৌক্তিক সংজ্ঞার নিয়ম। আমরা জানি যে যৌক্তিক সংজ্ঞার 5টা নিয়ম আছে, অর্থাৎ কোনো পদকে সংজ্ঞায়িত করার জন্য বা যৌক্তিক কোনো পদকে সংজ্ঞা দেওয়ার জন্য তার 5টা নিয়ম আছে। 5টা নিয়মের মধ্যে আজকে আমরা যে বললাম 2টা নিয়ম নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে কি প্রথম নিয়মটা, একটা হচ্ছে কি দ্বিতীয় নিয়মটা। আমার প্রথম নিয়মটা হচ্ছে কি যে পদের সংজ্ঞা দেওয়া হবে তার সম্পূর্ণ যাত্রাটাকে উল্লেখ করতে হবে, কমও বলা যাবে না, বেশিও বলা যাবে না। দ্বিতীয় নিয়মটা হচ্ছে কি সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। আর তৃতীয় নিয়ম যেটা আছে সেটা হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞার কোনো সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। আর চতুর্থ নিয়ম হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞায় কোনো নয়ার্থক শব্দ ব্যবহার করা যাবে না। আর পঞ্চম নিয়মটা হচ্ছে কি সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ দুইটার ব্যাক্তার্থ সমান হতে হবে। আমরা যা আগে একটু দেখালাম সংজ্ঞেয় পদ কোনটা এবং সংজ্ঞার্থ পদ কোনটা। অর্থাৎ সংজ্ঞেয় পদ যার সংজ্ঞা দেওয়া হচ্ছে, আর সংজ্ঞার্থ পদ হচ্ছে কি সংজ্ঞা যেটা বলা হচ্ছে, দুইটার ব্যাক্তার্থ সমান হতে হবে। সো আমরা একটু প্রথম নিয়মটা দেখি। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার প্রথম যে নিয়ম সেটা হচ্ছে কি যে পদের সংজ্ঞা দেওয়া হয় সেই পদের পূর্ণ যাত্রার্থকে উল্লেখ করতে হবে। যাত্রার্থ কমও বলা যাবে না, বেশিও বলা যাবে না। আমি যদি কম বা বেশি বলি তাহলে আমার দেখো এই নিয়মটা যদি কি লঙ্ঘন করে তাহলে আমার 4 ধরনের অনুপপত্তি হয়, 4 ধরনের অনুপপত্তি হয়। অর্থাৎ আমি যদি সংজ্ঞায় যদি কি করি যাত্রার্থ যা আছে তার চেয়ে বেশি বলি তাহলে ভুল হবে, আর কম বললেও ভুল হবে। তাহলে অনুপপত্তির একটা দেখো, প্রথমটা হচ্ছে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, দ্বিতীয়টা হচ্ছে আপত্তির সংজ্ঞাজনিত অনুপপত্তি, 3 নাম্বারটা হচ্ছে কি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, 4 নাম্বারটা হচ্ছে কি অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে এখন দেখো আমরা নিয়মগুলো একটু দেখাই কেন অনুপপত্তি করে। অর্থাৎ আমরা আগে বলছিলাম দেখো সংজ্ঞাটা কীরকম হয়, যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি
সম্পূর্ণ জীব। এটা হচ্ছে আমার যৌক্তিক সংজ্ঞা। সংজ্ঞার মধ্যে আমি এখানে কার সংজ্ঞা দিচ্ছি? মানুষের সংজ্ঞা দিচ্ছি। আর জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি এই দুইটা হচ্ছে কি মানুষের জাত্যাত্ব। এর বাইরে যখন কোনো গুণকে প্রকাশ করা হবে সেটা হচ্ছে কি আমার ভুল হবে, অর্থাৎ ভুল হলে যেটাকে আমরা যুক্তিবিদ্যা ভাষায় বলে যাই অনুপপত্তি। তাহলে আমার প্রথম নিয়ম দেখবে যে পদের সংজ্ঞা দিতে হবে তার পূর্ণ জাত্যাত্বকে উল্লেখ করতে হবে। তাহলে মানুষে আমরা সম্পূর্ণ জাত্যাত্ব এখানে উল্লেখ করলাম। আমরা যদি এর চেয়ে বেশি বলি তাহলে ভুল হবে এবং কম বললেও ভুল হবে। এখন আমরা ভুলটা কখন হয় সেটা একটু দেখাই। যেমন দেখো আমি এখানে 4টা ভুলের কথা বললাম বা 4টা অনুপপত্তির কথা বললাম। একটা হচ্ছে কি আপতিক বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, তারপর হচ্ছে আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি, তারপর হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, তারপর হচ্ছে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আমার বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি কখন হবে? বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি হয় যখন যদি আমার কোনো অতিরিক্ত গুণ উল্লেখ থাকে, অর্থাৎ জাত্যাত্বের বাইরে যদি কোনো অতিরিক্ত গুণ উল্লেখ থাকে তখন বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়। এবং সেই অতিরিক্ত গুণটা যদি আমার উপলক্ষণ হয়, অতিরিক্ত গুণটা যদি আমার কি হয়? উপলক্ষণ হয়। অর্থাৎ দেখো অতিরিক্ত গুণ প্লাস উপলক্ষণ। তাহলে এখন আমাকে জানতে হবে উপলক্ষণ জিনিসটা আসলে কি। যেমন দেখো উপলক্ষণ, এই যে আমি বললাম মানুষের দুই ধরনের জাত্যাত্ব আছে, একটা হচ্ছে কি জীববৃত্তি আর একটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি। এই দুইটা হচ্ছে মানুষের জাত্যাত্ব। এর বাইরে কোনো গুণ আসলে সেটা হচ্ছে কি আমার ভুল হবে, অর্থাৎ এই অতিরিক্ত গুণটা যদি কি হবে জাত্যাত্ব, এটা যদি কি হয় উপলক্ষণ হয়। তাহলে উপলক্ষণ জিনিসটা কি? উপলক্ষণ হচ্ছে জাত্যাত্ব নয় এবং জাত্যাত্বের অংশবিশেষ। জাত্যাত্ব নয় কিন্তু জাত্যাত্বের অংশবিশেষ। যেমন যাদের জীবন আছে তাদের কি লাগে? তাদের তৃষ্ণা লাগে, তো এটা হচ্ছে মানুষের উপলক্ষণ। আবার যাদের জীবন আছে তাদের ক্ষুধা লাগে, এটা হচ্ছে কি মানুষের উপলক্ষণ। আবার দেখো যাদের বুদ্ধি আছে তারা কবিতা লিখতে পারে। আবার যাদের বুদ্ধি আছে তারা বিচার করতে পারে। এগুলো হচ্ছে কি মানুষের উপলক্ষণ। অর্থাৎ উপলক্ষণটা হচ্ছে সরাসরি জাত্যাত্ব নয় কিন্তু জাত্যাত্ব থাকার কারণে এই জিনিসটা নিঃসৃত হয়, তাকে বলা হচ্ছে কি উপলক্ষণ। অর্থাৎ কোনো সংজ্ঞায় আমার কি থাকে? কোনো একটা অতিরিক্ত গুণ থাকে এবং সেই অতিরিক্ত গুণটা যদি কি হয়? উপলক্ষণ হয়, তাকে বলা হচ্ছে কি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। আমরা এটা একটু উদাহরণ দেখি। যেমন দেখো যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ ক্ষুধা বিশিষ্ট জীব। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ক্ষুধা বিশিষ্ট জীব। এখানে দেখো যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি এই দুইটা হচ্ছে কি মানুষের জাত্যাত্ব। এই যে আমরা এই কথাটা বললাম ক্ষুধা বিশিষ্ট, এটা হচ্ছে কি মানুষের অতিরিক্ত গুণ। অর্থাৎ ক্ষুধা বিশিষ্ট জিনিসটা হচ্ছে কি অতিরিক্ত গুণ। এবং দেখো এটা আমাদের উপলক্ষণের মধ্যে আছে কিনা, এবং এটা হচ্ছে কি উপলক্ষণ। অর্থাৎ কোনো সংজ্ঞা যদি আমরা কি বলি অতিরিক্ত কোনো গুণ বলি এবং সেই অতিরিক্ত গুণটা যদি আমার কি হয় উপলক্ষণ হয়, তাহলে তাকে বলা হচ্ছে কি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। সো এখন আমরা যদি কি পরীক্ষার মধ্যে যদি আমাদের এই সংজ্ঞাটা থাকে তাহলে আমার প্রশ্ন আসতে পারে উক্ত সংজ্ঞা কোন ধরনের অনুপপত্তি করেছে, তাহলে এটা হচ্ছে কি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি করেছে। সো এখন দেখো তাহলে আমরা প্রথম জিনিসটা বুঝতে পারলাম যে কি অর্থাৎ অনুপপত্তি 4টার মধ্যে প্রথমটা হচ্ছে কি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এই বাহুল্যটা কখন হবে? যদি আমার কি হয় অতিরিক্ত গুণ হয় এবং সেটা যদি কি হয় উপলক্ষণ হয়। আর উপলক্ষণ হচ্ছে কোনটা? যেটা জাত্যাত্ব নয় কিন্তু জাত্যাত্বের কারণে এই জিনিসটা নিঃসৃত হয়, তাকে বলা হচ্ছে কি উপলক্ষণ। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ক্ষুধা বিশিষ্ট জীব, এই যে এখানে ক্ষুধা বিশিষ্ট এটা হচ্ছে কি উপলক্ষণ। আবার আমরা এটা বলতে পারি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিচারক্ষম জীব। বিচারক্ষণটা হচ্ছে কি অতিরিক্ত গুণ প্লাস কি উপলক্ষণ, এটাকে বলা হচ্ছে কি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এরপর আমরা দেখি সেটা হচ্ছে কি আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আপতির সংজ্ঞার মধ্যে হচ্ছে কোনটা? অর্থাৎ দেখো আপতির সংজ্ঞাজনিত অনুপপত্তি একানো সেম। এটা কখন ঘটবে? যদি কি হয় অতিরিক্ত, আমি একটা সংক্ষেপে লিখতেছি, যদি কি হয় কোনো অতিরিক্ত গুণ থাকে, কোনো অতিরিক্ত গুণ থাকে তাকে বলা হচ্ছে কি, এবং সেই অতিরিক্ত গুণটা যদি অবান্তর লক্ষণ হয়, অবান্তর লক্ষণ। তাহলে দেখো অবান্তর লক্ষণটা কি? এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের 4th অধ্যায়ের পড়া। যেমন
অতিরিক্ত গুণ থাকবে এবং সেটা অবান্তর লক্ষণ হবে। আমরা বিধেয়কের প্রকারভেদের মধ্যে পড়ছিলাম অবান্তর লক্ষণ দুই প্রকারে হয়, একটা হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, একটা হচ্ছে কি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অর্থাৎ কিছু জিনিস আছে যেটা বিচ্ছেদ করা যায়, কিছু আছে যেটা বিচ্ছেদ করা যায় না। যেমন আমি যদি বলি মানুষ হয় দ্বিপদ জীব, এই যে মানুষ থেকে দুই পাটা বিচ্ছিন্ন করা যায়। আবার হচ্ছে মানুষ হয় আরামপ্রিয় জীব, এই যে আরাম কথাটা মানুষ থেকে বিচ্ছিন্ন করা যায়, এগুলো হচ্ছে কি অবান্তর লক্ষণ। আবার এই যে মানুষ হিসাবে আমার একটা জন্ম তারিখ আছে, তাহলে এটা হচ্ছে কি হয় না, বিচ্ছেদ করা যায় না। যেমন আমরা যদি বলি সকল গরু হয় চতুষ্পদ, এই যে 4 পা গরু থেকে বিচ্ছেদ করা যায় না, এটা হচ্ছে কি অবান্তর লক্ষণ, চতুষ্পদ এটা। আবার যদি বলি কিছু গরু হয় লাল, এই যে গরু থেকে লাল গরুগুলোকে পৃথক করা যায়, এটা হচ্ছে কি অবান্তর লক্ষণ। অর্থাৎ দুই ধরনের, একটা হচ্ছে বিচ্ছেদ্য, একটা হচ্ছে কি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। সো এখন যদি আমার কি থাকে, যে কোনো অবান্তর লক্ষণ থাকলে, অর্থাৎ বিচ্ছেদ্য হোক অবিচ্ছেদ্য হোক, যে কোনো অবান্তর লক্ষণ থাকলে সেটাকে আমরা বলবো আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে এইটা একটা উদাহরণ যে আমরা দেখাই, তাহলে আমরা এখানে দেখাইতে পারি, যেমন দেখো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব অথবা স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন স্তন্যপায়ী প্রাণী। এই যে দেখো এটা হচ্ছে কি মানুষ, তাহলে মানুষের দুইটা গুণের কথা আমরা বললাম, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি আর একটা হচ্ছে কি জীববৃত্তি বা প্রাণীবৃত্তি। এই যে স্তন্যপায়ী এই কথাটা বললাম, এটা হচ্ছে কি অতিরিক্ত গুণ, তাহলে আমি অতিরিক্ত গুণ পেলাম। এবং দেখো এই অতিরিক্ত গুণটা এটা হচ্ছে কি অবান্তর লক্ষণ, অর্থাৎ মানুষকে চিনতে হলে তাকে যে স্তন্যপায়ী হতে হবে সেটা নয়, কারণ মানুষের মধ্যে সবাই কিন্তু স্তন্যপায়ী না, অর্থাৎ সেই জন্য এটা হচ্ছে কি স্তন্যপায়ী যেমন মানুষ আছে অন্য প্রাণীও আছে। তো এই জন্য এটা হচ্ছে কি মানুষের একটা অতিরিক্ত গুণ, অর্থাৎ এটা হচ্ছে কি অবান্তর লক্ষণ এবং যেটা মানুষের ক্ষেত্রে আদৌ দরকার হয় না। এই জায়গায় আমি বলতে পারি মানুষ হয় আরামপ্রিয় জীব, এখানে আমরা বলতে পারি মানুষ হয় আরামপ্রিয় জীব, মানুষ হয় আরামপ্রিয় জীব। এই যে এই কথাটা বললো, এটা হচ্ছে কি মানুষের একটা অবান্তর লক্ষণ। সুতরাং এটাকে বলা হচ্ছে কি আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অর্থাৎ সংজ্ঞায় যদি আমরা কোনো অতিরিক্ত গুণ বলি, তাহলে সেটা যদি কি হয় অবান্তর লক্ষণ হয়, তাহলে আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। এরপরে দেখো আমার 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। 3 নম্বরটা হচ্ছে কি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এখন অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তিটা কখন হবে? এটা হচ্ছে আমার সেম, অর্থাৎ এখানে যদি কি থাকে অব্যাপকের ক্ষেত্রে অতিরিক্ত গুণ থাকে, কোনো অতিরিক্ত গুণ থাকে এবং সেই অতিরিক্ত গুণটা যদি আমার কি হয় বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কোনো সংখ্যার মধ্যে যদি কোনো কি থাকে অতিরিক্ত গুণ থাকে, সেটা যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাকে বলা হচ্ছে কি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অর্থাৎ বিচ্ছেদ্য বলতে যেটা বিচ্ছেদ করা যায়, আমরা বললাম না এর আগে, অর্থাৎ যেমন এখানে একটা আমরা উদাহরণ দিই, যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব। এই যে দ্বিপদ কথাটা মানুষ থেকে কি করা যায় বিচ্ছেদ করা যায়, দ্বিপদ কথাটা মানুষ থেকে বিচ্ছেদ করা যায়। যেমন দেখো দুইটা পা থাকলে যে তাকে মানুষ বলতে হবে সেটা নয়, দুইটা পা না থাকলে আমরা তাকে মানুষ বলতে পারি। সো যে মানুষগুলো দুইটা পা হারিয়েছে বা একটা পা আছে তাদেরকে আমরা মানুষ বলি না। তো সুতরাং এই জিনিসটা আমার দরকার হয় না, আমার দুইটা জিনিস, একটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি আর একটা হচ্ছে কি জীববৃত্তি, এই দুটো থাকলে আমরা বললাম যে কি মানুষের সংজ্ঞা হবে।
তো যদি অতিরিক্ত কোনো গুণ বলি, এবং অতিরিক্ত গুণটা হচ্ছে আমার কি যে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অতিরিক্ত গুণটা হচ্ছে কি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। সুতরাং এটাকে বলা হচ্ছে কি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যদি আমার শুধুমাত্র অবান্তর লক্ষণ হয় সেটা হচ্ছে কি আপতিক, আর যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সেটা হচ্ছে কি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আমরা দেখি এই পরটাতে একটু দেখি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অতি ব্যাপক, আমরা জানি যে অতি মানে হচ্ছে কি কোনো কিছু বেশি হলে আমরা তাকে অতি বা অতিরিক্ত বলি। অর্থাৎ এখানে কিন্তু মজার ব্যাপার হলো এখানে অতি মানে হচ্ছে কম, তাহলে কম মানে হচ্ছে কোনটা, অর্থাৎ যাত্রার্থ কি হলে কম হলে। এই যে আমরা বললাম যে সম্পূর্ণ যাত্রার্থ উল্লেখ করতে হবে, সম্পূর্ণ যাত্রার্থ উল্লেখ করতে হবে, তার কমও নয় বেশিও নয়। তাহলে আমার কম হলে ভুল হবে, বেশি হলে ভুল হবে। যদি আমি এখানে যাত্রার্থ যদি কম উল্লেখ করি তাহলে সেটা হচ্ছে আমার, অর্থাৎ এখানে যদি কি হয় কম হয়, কম মানে হচ্ছে কি যাত্রার্থ কম হলে। অর্থাৎ কোনো পদে যখন আমি কি করি যাত্রার্থকে কম উল্লেখ করি তখন সেটাকে হচ্ছে কি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কোনো পদে যাত্রার্থ কম হলে তাকে বলা হচ্ছে কি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আমরা একটু উদাহরণ মানে দেখাই কীরকম কম হয় সেটা। যেমন দেখো মানুষ হয় জীব। এই যে জীব, এখানে শুধুমাত্র জীবের ভিত্তির কথা বলা হচ্ছে, মানুষের বুদ্ধিবৃত্তির কথা এখানে উল্লেখ হয় নাই। কারণ আমরা জানি মানুষের দুটো যাত্রার্থ আছে, একটা হচ্ছে জীববৃত্তি, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। যে মানুষ হয় জীব, এখানে শুধুমাত্র জীববৃত্তির কথা বলা হলো। অথবা মানুষ হয় দ্বিপদ জীব, তো এখানে হচ্ছে কি অতিরিক্ত গুণের কথা বলা হলো, প্লাস শুধু জীববৃত্তির কথা বলা হলো, বুদ্ধিবৃত্তির কথা এখানে আনা হয় নাই। তো সেই জন্য এগুলো হচ্ছে কি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সো দেখো অতি মানে হচ্ছে কি বেশি বললাম, তাহলে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি মানে এখানে হচ্ছে কি কম। কম মানে হচ্ছে কোনটা কম, অর্থাৎ কোনো পদের যাত্রার্থ যদি কি হয় কম হয়, যাত্রার্থ যদি কি হয় কম হয়, আমরা সংখ্যার দিকে চিন্তা করবো না, যাত্রার্থ যদি কি হয় কম হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সো এখন দেখো আমাদের মোটামুটি প্রথম নিয়মটা আমরা বললাম যে কি যে পদের সংজ্ঞা দিব তার যাত্রার্থ সম্পূর্ণ উল্লেখ করতে হবে, যাত্রার্থ কম উল্লেখ করা যাবে না, বেশি উল্লেখ করা যাবে না। আমরা যদি যাত্রার্থ বেশি উল্লেখ করি তাহলে সেখানে ভুল হবে, আর যদি কম উল্লেখ করি তাহলে সেখানে ভুল হবে। তাহলে আমরা 4 ধরনের ভুল পেলাম। একটা হচ্ছে কি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, দ্বিতীয়টা হচ্ছে কি আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি, 3 নাম্বারটা হচ্ছে কি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, 4 নাম্বারটা হচ্ছে কি অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে আমরা কোন কোন জিনিসগুলো থাকলে এই অনুপপত্তিগুলো হবে এক একটা উদাহরণ দিয়ে দেখালাম। লাস্ট আমরা একটু দেখাই কিভাবে আমরা এই জিনিসটা একসাথে দেখাতে পারি। যেমন দেখো বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, আমরা এখানে বললাম যে কি অতিরিক্ত গুণ থাকবে। বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তির মধ্যে অতিরিক্ত গুণ থাকবে। যেমন দেখো অতিরিক্ত গুণ প্লাস উপলক্ষণ, প্লাস উপলক্ষণ হবে। অর্থাৎ অতিরিক্ত গুণ এবং সেটা যদি কি হয় উপলক্ষণ হয় তাকে বললাম বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। 2 নাম্বারটা দেখো, অর্থাৎ এটা হচ্ছে কি আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এখানেও যদি কি থাকে অতিরিক্ত গুণ থাকে এবং সেটা যদি কি হয় অবান্তর লক্ষণ হয়, সেটা যদি অবান্তর লক্ষণ হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি। 3 নাম্বারটা দেখো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এখানেও সেম, যদি কি থাকে অতিরিক্ত গুণ থাকে এবং সেই গুণটা যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়। তারপর 4 নাম্বারটা হচ্ছে অতি ব্যাপক। এখানে যদি কি হয় যাত্রার্থ কম হয়, যাত্রার্থ যদি কম হয় তাহলে সেটা হচ্ছে কি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে আমরা এক নজরে একটু দেখে নিলাম অতিরিক্ত গুণ উপলক্ষণ, বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, অতিরিক্ত গুণ অবান্তর লক্ষণ সেটা হচ্ছে কি আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর অতিরিক্ত গুণ বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ সেটা হচ্ছে কি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আর যদি কি হয় যাত্রার্থটা কম উল্লেখ থাকে তো সেটা হচ্ছে কি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে এটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা একটু দ্বিতীয় নিয়মের দিকে যাই। যেমন দেখো দ্বিতীয় নিয়মটা হচ্ছে কি যে পদের সংজ্ঞা দিতে হবে সংজ্ঞাটা সহজভাবে উপস্থাপন করতে হবে। অর্থাৎ যে শব্দটা মানুষ বুঝে সেই শব্দগুলো আমরা এখানে ব্যবহার করব, কোনো রূপক বা দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করা যাবে না। একটা হচ্ছে দেখো দুর্বুদ্ধ শব্দ, আর একটা হচ্ছে কি রূপক শব্দ। আমরা জানি যে রূপক মানে হচ্ছে কি কোনো কিছু তুলনা করা, অর্থাৎ এখানে তুলনা করা যাবে না। আর একটা হচ্ছে দুর্বুদ্ধ শব্দ, যে শব্দটা মানুষ বুঝে না সেই শব্দটা ব্যবহার করা যাবে না। যদি আমরা করি তাহলে ভুল হবে। এই ভুলগুলোকে আমরা সেম আগের মতো কি বললাম, এগুলোকে বলা হচ্ছে কি যুক্তিবিদ্যার ভাষায় যেটাকে বলা হয় অনুপপত্তি। এখানে 2 ধরনের অনুপপত্তি হয়, একটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি আর একটা হচ্ছে কি দুর্বুদ্ধ সংজ্ঞাজনিত অনুপপত্তি।
তাহলে দেখো আমরা বললাম যে রূপক মানে হচ্ছে কি তুলনা, তাহলে আমি যদি তুলনা করি তাহলে ভুল হবে, অর্থাৎ কোনো পদের সাথে তুলনা করলে সেটা কি হবে, ভুল হবে। অর্থাৎ তুলনা করা যাবে না, তুলনা করলে ভুল হবে। এই ভুলটা কীভাবে হয় একটু আমরা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন দেখো আমরা বললাম যে কি উট হয় মরুভূমির জাহাজ। অর্থাৎ মনে করো তোমার যে কোনো একজন বন্ধু, সে তোমাকে জিজ্ঞেস করলো হচ্ছে কি উট কি বা উট কাকে বলে, তুমি তাকে বললো যে কি উট হয় মরুভূমির জাহাজ। সো এখন সাপোজ তোমার ওই বন্ধুটা কি দেখে নাই, কখনো উট দেখে নাই, কিন্তু সে কর্ণফুলী নদী বা বঙ্গোপসাগরের মধ্যে সে বড় বড় জাহাজ দেখেছে, অথবা টাইটানিক মুভির মধ্যে সে টাইটানিক জাহাজ দেখেছে, তখন সে কি মনে করবে, উটটা হচ্ছে ঠিক একদম টাইটানিক জাহাজের মতো, জাহাজটা সমুদ্রে চলে, উটটা হচ্ছে মরুভূমিতে চলে। কিন্তু এই যে তুলনা দেওয়া, এই জিনিসটা হচ্ছে কি যুক্তির সঙ্গে এরকম সংজ্ঞা দেওয়া যাবে না, অর্থাৎ কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। উট কি সেটা সরাসরি বলতে হবে, কিন্তু আমরা এখানে উটের সংজ্ঞা না দিয়ে উটকে আমরা জাহাজের সাথে তুলনা করলাম, এই জিনিসটা করা যাবে না। এরকম আরও আছে, যেমন দেখো আমরা যদি বলি ফানি কি, অর্থাৎ কেউ আমাকে জিজ্ঞেস করে ফানি কি, তাহলে আমি বললাম যে ফানি হয় জীবন, ফানি হয় জীবন। এই যে ফানি হয় জীবন, এখন আমরা ফানি কি সেটা বলে নাই, ফানিকে জীবনের সাথে তুলনা করছি, কারণ ফানি সবসময় জীবন হয় না, ফানি অনেক সময় মরণ হতে পারে। আবার আমরা ওই যে কোভিডের সময়ে এক কৌতুক অভিনেতা ছিল জাপানের, এই যে কাশ্যা, আমরা তার ভিডিও দেখতাম, ওখানে সে কি বলতো, জীবনটা হয় কি বেদনার। তো জীবনটা কিন্তু সবসময় বেদনারও না। তো এখন আবার যদি বলে জীবন হয় রঙ্গমঞ্চ, আবার জীবন সবসময় রঙ্গমঞ্চ না। তো সুতরাং এই ধরনের তুলনাগুলো দেওয়া যাবে না, যদি আমরা তুলনা করি তাহলে সেখানে কি হবে, ভুল হবে। এই ভুল হলে এটা কি বলা যায় না, যুক্তির সংজ্ঞা বলা যাবে না। তাহলে আমি যদি কোনো শব্দের তুলনা করি তাহলে যে ভুলটা হয় সেটা হচ্ছে কি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, অর্থাৎ আমার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে এই ভুলটা হতে পারে। এরপর আমরা দেখি 2 নম্বর যে অনুপপত্তিটা হয় সেটা একটু দেখি, সেটা হচ্ছে কি দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করলে আমার যে অনুপপত্তি হয় সেটা হচ্ছে দুর্বুদ্ধ সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন দেখো দুর্বুদ্ধ সংজ্ঞাজনিত, অর্থাৎ যে শব্দটা মানুষ বোঝে না সেটা বলা যাবে না। দুর্বুদ্ধ মানে যে সহজে মানুষ বুঝতে পারে না, এই শব্দগুলো বলা যাবে না। যেমন দেখো আমরা একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে কি বক। আমরা সবাই তো বক চিনি, তাহলে বক কি, তাহলে দেখো বক হয় শ্বেত শুভ্র দীর্ঘ গ্রীবা বিশিষ্ট স্থিতচারী সুশ্রী বিহঙ্গ। অর্থাৎ দেখো আমি বকের সংজ্ঞা কি বললাম, বক হয় শ্বেত শুভ্র দীর্ঘ গ্রীবা বিশিষ্ট স্থিতচারী সুশ্রী বিহঙ্গ। এখন দেখো এই শ্বেত শুভ্রের পরিবর্তে আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি সাদা। শ্বেত শুভ্র পরিবর্তে আমরা ব্যবহার করতে সাদা। দীর্ঘ গ্রীবা বিশিষ্ট এটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি লম্বা গলা বিশিষ্ট, লম্বা গলা বিশিষ্ট অথবা লম্বা গাড় বিশিষ্ট। স্থিতচারীর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি ধৈর্যশীল। স্থিতচারীর পরিবর্তে যেটা ব্যবহার করতে সেটা হচ্ছে কি ধৈর্যশীল। এই যে দেখো এরপরে সুশ্রীর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি সুন্দর। সুশ্রীর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি সুন্দর। বিহঙ্গের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি ফাঁকি। বিহঙ্গের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করতে সেটা হচ্ছে কি ফাঁকি। তো এখন দেখো আমাদের কাছে যে শ্বেতশ্রেয় সাদা শব্দটা আমরা সবচেয়ে বেশি কি শুনতে পছন্দ করি অথবা মানে সহজে বুঝে। তারপর হচ্ছে দীর্ঘ গ্রীবার চেয়ে লম্বা গলাটা মানে সবচেয়ে বেশি বুঝে। তারপর হচ্ছে স্থিতচারীর পরিবর্তে ধৈর্যশীল শব্দটা মানুষ বেশি বুঝে। তারপর হচ্ছে কি সুশ্রীর পরিবর্তে সুন্দর শব্দটা মানুষ বেশি বুঝে। আর হচ্ছে বিহঙ্গের পরিবর্তে ফাঁকি শব্দটা মানুষ বেশি বুঝে। অর্থাৎ যেটা সহজে লোকমুখে প্রচলিত এই শব্দগুলো আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। যেমন দেখো বক হয় শ্বেত শুভ্র দীর্ঘ গ্রীবা বিশিষ্ট সুশ্রী বিহঙ্গ। শব্দগুলো শুনতে যেন আমাদের কাছে কি লাগে, খুব কঠিন কঠিন মনে হয়। সো এরকম শব্দ ব্যবহার করা যাবে না। যেমন আরেকটা আমরা উদাহরণ দিতে পারি, সেখানে হচ্ছে কি তোমার সঙ্গীত হয় দুর্মূল্য কোলাহল। সঙ্গীত হয় দুর্মূল্য কোলাহল, অর্থাৎ এই জিনিসটা বলা যাবে না। অর্থাৎ মানুষের কাছে যেটা প্রচলিত সেটাই কি করবো আমরা ব্যবহার করবো। যেমন দেখো সঙ্গীত
হয় দুর্মূল্য কোলাহল। সঙ্গীত হয় দুর্মূল্য কোলাহল, অর্থাৎ এই শব্দগুলো হচ্ছে কি আমাদের সাথে অপরিচিত। তাহলে এখন দেখো আমরা দ্বিতীয় নিয়মটা কি বললাম, অর্থাৎ যে শব্দ বা যে পদের আমি সংজ্ঞা দিব সেটাকে সহজে উপস্থাপন করতে হবে, কোনো রূপক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। আমি যদি রূপক শব্দ ব্যবহার করি সেখানে একটা ভুল হবে, আর দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে সেখানে একটা ভুল হবে। রূপক শব্দ ব্যবহার করলে আমার যে ভুলটা হবে সেটা হচ্ছে কি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। রূপক হচ্ছে কি কোনো কিছু আমরা তুলনা দিব না, অর্থাৎ যেমন আমরা বললাম পানি হয় জীবন, তারপর হচ্ছে কি ওট হয় মরুভূমির জাহাজ, সিংহ হয় পশুর রাজা। এখানে আমি সিংহ কি সেটা বলি নাই, বাট সিংহকে রাজার সাথে তুলনা করলাম। সো এখন যে মানুষজন যারা জীবনে সিংহ দেখেনি তারা মনে করবে সিংহ হচ্ছে কি রাজার মতো, তার মাথায় একটা কি থাকে মুকুট থাকে, গলায় তাজ থাকে, একটা সিংহাসনে সে বসে থাকে, এরকম। অর্থাৎ এই ধরনের তুলনাগুলো দেওয়া যাবে না, যদি দিই সেটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। আর দুই নম্বরটা হচ্ছে কি দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, অর্থাৎ দুর্বোধ্য মানে হচ্ছে যেটা সহজে মানুষ বোঝে না বা যার অর্থটা হচ্ছে কি আমাদের কাছে অস্পষ্ট, সেই শব্দগুলো বলা যাবে না। আমরা একটু উদাহরণ দিলাম, এখানে হচ্ছে কি বক হয় শ্বেত শুভ্র দীর্ঘ গ্রীবাবিষ্ট সারি, তারপর হচ্ছে সুশ্রী বৃহঙ্গ। এই শব্দগুলোর পরিবর্তে আমরা সাদা লম্বা গলা বিশিষ্ট ধৈর্যশীল, তারপর হচ্ছে সুন্দর এবং পাখি, এই শব্দগুলো আমাদের কাছে সহজ। সো এরকম সহজ শব্দের মাধ্যমে আমাদের সংজ্ঞাগুলো দিতে হবে। তাহলে দেখুন লেটস সি, আমরা একটু দেখি কি আলোচনা করলাম আজকে আমরা ফার্স্টে বললাম যে কি যৌক্তিক সংজ্ঞাটা কি, দেন যৌক্তিক সংজ্ঞার পরিবর্তে আমরা তারপর হচ্ছে সংজ্ঞা আলোচনা করলাম, তারপর হচ্ছে কি বর্ণনাটা আলোচনা করলাম। সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে একটা পার্থক্য আলোচনা করলাম আমরা, অর্থাৎ সংজ্ঞা হচ্ছে কি শুধুমাত্র যাত্রার্থকে প্রকাশ করবে, আর বর্ণনা হচ্ছে কি যাত্রার্থ হোক এবং যাত্রার্থের বাইরে যে কোনো গুণকে প্রকাশ করবে। আর তৃতীয় আলোচনার বিষয় ছিল আমাদের, সেটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা, অর্থাৎ কেন যৌক্তিক সংজ্ঞাটা দরকার হয় বা তার প্রকৃতিটা কীরকম। আরেকটা হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞার নিয়মের মধ্যে আমরা বলছিলাম যে 5টা নিয়ম আছে যৌক্তিক সংজ্ঞার, আমরা আজকে 2টা নিয়ম আলোচনা করলাম এবং ওই নিয়মগুলোর সাথে তার অনুপপত্তিগুলো আলোচনা করলাম। আমরা প্রথম নিয়ম বললাম যে কি যে পদের সংজ্ঞা দিব তার সম্পূর্ণ যাতে উল্লেখ করতে হবে, সেখানে কমও বলা যাবে না বেশিও বলা যাবে না, কম বললেও ভুল হবে বেশি বললেও ভুল হবে। বেশি বললে আমরা বললাম যে কি 3 ধরনের ভুল হয়, 3টাতেই হচ্ছে কি অতিরিক্ত গুণ, আর কম বললে একটা ভুল হয়, সেটা হচ্ছে কি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এরপর আমরা দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে দেখাম, অর্থাৎ যে পদের সংজ্ঞা দিব তাকে সহজভাবে উপস্থাপন করতে হবে, তার কোনো রূপক বা দুর্বোধ্য শব্দ কী করা যাবে না, ব্যবহার করা যাবে না। অর্থাৎ রূপক মানে হচ্ছে কি কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, আর দুর্বোধ্য মানে হচ্ছে যেটা সহজে মানুষ বোঝে না, এই শব্দটা ব্যবহার করা যাবে না। যদি করি তাহলে সেখানে ভুল হবে, একটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত আর একটা হচ্ছে কি দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। অর্থাৎ রূপক মানে হচ্ছে তুলনা দেওয়া, দুর্বোধ্য মানে সহজে বোঝে না এমন শব্দ ব্যবহার করা। সো আজকের মতো আমরা এখানে শেষ করলাম, নেক্সট ক্লাসে এর পরের দিন আবার দেখা হবে অন্য একটা ক্লাসে।